বক্সারের যুদ্ধের 1 বছর পরে অর্থাৎ 1765-তে বাংলার এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক্যাল সমস্ত ডিসিশন কোম্পানি, তাহলে আমাদের একটা কারেকশনাল হোম বা জেল দরকার। প্রোটোটাইপ, জেলের প্রোটোটাইপ তৈরি করে। পলাশির যুদ্ধ, তারপরে 1764 বক্সারের যুদ্ধ, এবং এই বক্সারের যুদ্ধের 1 বছর পরে অর্থাৎ 1765-তে ইংরেজরা ভারতের দেওয়ান লাভ পায়। ভারতের থেকে বরং বলা উচিত বাংলার দেওয়ান লাভ। দেওয়ান লাভ কথার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যে বাংলার এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক্যাল সমস্ত ডিসিশন কোম্পানি। আর 1765-তে এই দেওয়ান লাভের পরে ব্রিটিশদের মনে হয় যে যদি এই জুডিশিয়ারি ব্যবস্থাকে ঠিক করতে হয় তাহলে আমাদের একটা কারেকশনাল হোম বা জেল দরকার। যে জেলটা সেই সময় কোনো তথাকথিত জেল ছিল না। তার একটা সবথেকে বড় কারণ হচ্ছে তার আগে অবধি, 1765 আগে অবধি শুধুমাত্র ইকোনমিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল যে ব্যবস্থাটা সেটা ব্রিটিশদের হাতে ছিল। এবার 1765 কিছু আগে থেকে যখন কিছু পাওয়ার তারা পেতে শুরু করেছে, সেই সময় থেকে অর্থাৎ 1733 থেকে ব্রিটিশরা হরিণবাড়ি নামে একটি জায়গা আছে যেটি বর্তমানে আমাদের ভিক্টোরিয়ার কাছাকাছি, সেইখানে একটা প্রোটোটাইপ, জেলের প্রোটোটাইপ তৈরি করে। সেই জেলের প্রোটোটাইপটা যখন সফল হয় তখন সেটার অনুকরণে একটা জেল তৈরি করা হয় 1790-তে ঢাকা কারেকশনাল হোম, এবং তারপরে 1792-তে আমাদের মিদনাপুর কারেকশনাল হোম। তারপরে যখন ব্রিটিশরা দেখে যে না, এইসব জেলগুলোর একটা প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা স্ট্রাকচার বানিয়ে দিতে হবে, একটা প্রপার সিস্টেমেটিক ওয়েতে এই জিনিসটাকে আমাদেরকে মেনটেন করতে হবে, তখন দরকার হয়ে পড়ে একটা সেন্ট্রাল জেলে। এবং আজকে আমি দাঁড়িয়ে আছি ব্রিটিশদের সেই বিখ্যাত সেন্ট্রাল জেল, অর্থাৎ আলিপুর সেন্ট্রাল জেল বা প্রেসিডেন্সি সেন্ট্রাল জেল। প্রথমে জানতে হবে যে এই সেন্ট্রাল জেল কেন দরকার ছিল ব্রিটিশদের। তার সব থেকে বড় একটা কারণ হচ্ছে যে হরিণবাড়ি জেল বা অন্যান্য যে জেলের প্রোটোটাইপগুলো যেগুলো 1733 থেকে চলে আসছে, সেই জেলগুলোতে একটা প্রপার ব্যবস্থাপনা কখনোই ব্রিটিশরা করে তুলতে পারে। যার ফলে প্রথমত সেখানে কোনো মেডিকেল রুম ছিল না, সেসব জায়গাতে প্রপার স্বাস্থ্যকর কোনো ব্যবস্থা ছিল না, যেখানে প্রচুর পরিমাণে কয়েদিরা মারা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর কয়েদিরা পালিয়ে যাচ্ছিল এবং সেখানে ফাঁসি দেওয়ার মতন কোনো ব্যবস্থা ছিল না, প্রপার ব্যবস্থা ছিল না, আমি বলার চেষ্টা করছি। কিন্তু যখন প্রেসিডেন্সি জেল 1810 খ্রিস্টাব্দে তৈরি করা হয়, তো সেই সময় এখানে এই জেলটা কিন্তু তখন আজকে আমরা আলিপুরের এই জেলটা দেখতে পাই, বাট এটা প্রথম থেকে আলিপুরে ছিল না। এটা প্রথমে ছিল হরিণবাড়ি কারেকশনাল হোম, যেটা ছিল আজকের দিনের ভিক্টোরিয়া ময়দানের কাছে অ্যাকচুয়ালি। পরে এটাকে তুলে নিয়ে আসা হয় এইখানে আলিপুরে, কারণ ওই জায়গাটা প্রচন্ড ঘিঞ্জি এলাকা ছিল সেই সময়কার কলকাতার হিসেবে আমি বলছি। সেটা একটা অফিসিয়াল এবং ঘিঞ্জি এলাকা ছিল, ওটা লালবাজার খুব কাছে ছিল। সেই জন্য যাতে কয়েদিরা পালিয়ে শহরের সাথে মিশে না যেতে পারে, সেই জন্য সেই সময় আলিপুর জায়গাটাকে বেছে নেওয়া হয়েছিল, কারণ এই জায়গায় তখন জনবসতি এত বেশি ছিল না। সেই জন্য এটা আস্তে আস্তে সেন্ট্রাল জেল হিসেবে পরিণতি পেতে শুরু করে। এই সেন্ট্রাল জেলের যখন ইনিশিয়ালি সেন্ট্রাল জেল তৈরি করা হয়, সেই সময় এটা এত বড় এরিয়া নিয়েও ছিল না, আস্তে আস্তে এরিয়া বাড়ানো হয়। একটা সেন্ট্রাল ওয়াচ টাওয়ার তৈরি করা হয়, আদিগঙ্গা এবং টালিনালা এই দুটোর পাশে পাঁচিল তুলে দেওয়া হয়। যে পাঁচিলের পাশে দাঁড়িয়ে একটু আগে আমি কথা বলছিলাম, সেটাই হচ্ছে সেই পাঁচিল, এবং তার পাশে আদিগঙ্গা এবং টালিনালা। এই ব্যাপারগুলো এই জেলের বিশেষত্ব ছিল। এই জেলে প্রচুর বড় বড় ফ্রিডম ফাইটার্স লাইক সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের যেসব মানুষরা রয়েছেন তারা প্রত্যেকে এই জেলে থেকেছেন। ক্ষুদিরাম বোসের মতো মানুষদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে। যতীন দাস বন্দ্যোপাধ্যায়ের মতো ফ্রিডম ফাইটার্সরা এখানে ছিলেন। বর্তমানে এটি একটি মিউজিয়াম হয়ে গেছে, তাই হয়তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আজ থেকে কিছু বছর আগে অব্দিও এটা মিউজিয়াম ছিল না, এটা অপারেশনাল জেল ছিল। বর্তমানে এটা কোনো অপারেশনে আসে না, এখানে কোনো কয়েদিই থাকে না। আপনারা চাইলে এখানে ঘুরে দেখতে পারেন জায়গাটা, আপনাদের ভালো লাগবে। এইখানে আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাস।